পূজা নামের এই মেয়েটির সবেমাত্র বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের প্রথম রাতেই তার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যা রীতিমতো আত্মা কাঁপিয়ে দেয়। অনেক ভয়ঙ্কর ঘটনা যা সে কখনোই স্বপ্নে ভাবতে পারেনি। তার সঙ্গে ঘটে যাওয়া এইসব ঘটনা সে যখন তার বড় ভাবিকে জানায়, তখন তার বড় ভাবি সান্ত্বনার বদলে তার মুখে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। তখন পূজা মাটিতে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। কিন্তু পূজার সাথে এমন ঘটনা কেন ঘটলো? এই ঘটনা যে পূজার সঙ্গে একবার হয়েছে সেটা না, বলতে গেলে অনেক মেয়েরাই এই ধরনের ঘটনার শিকার হয়, যেখানে তাদেরকে শুধুমাত্র স্বামীর পণ্য হিসেবে ব্যবহার করা হয়। যখন মন চাইবে তখন স্বামী তাকে ব্যবহার করবে, আবার যখন মন চাইবে না তখন তাকে ছুঁড়ে ফেলে দেবে। আর এই ধরনের মানুষদের জন্য আমাদের সমাজে কোনো আইন নেই। তবে আমি বলবো আপনারা পুরো ভিডিওটা দেখা শুরু করুন, কারণ এখানে ছেলে মেয়ে উভয় অনেক শিক্ষণীয় বিষয় আছে। গল্পের শুরুটা হয় লখনৌ শহরের একজন গৃহবধূ কমলেশকে দেখিয়ে। সে নিজের শ্বশুর শাশুড়ি, দিদা শাশুড়ি এবং আরও একজন দেবরকে নিয়ে নিজের স্বামীর সঙ্গে বেশ সুখে শান্তিতে বসবাস করছিল। সেই সাথে তার মেয়ে পিঙ্কিও আছে। দেখা যায় কমলেশ তার দেবরকে একবার নিজের ছেলের মতোই ভালোবাসে, আর তার দেবরের নাম হচ্ছে অরুণ। তার সঙ্গে কারো ঝামেলা লাগলে অরুণের কোনো দোষ আছে কিনা এটা সে না জেনেই কমলেশ তার পক্ষ নিয়ে নেই। এমনকি সেখানে তাদের পিটিয়ে অরুণকে বাঁচিয়ে নিয়ে আসতো। এটা নিয়ে অনেকবার তার শ্বশুরের সাথে ঝামেলাও হয়েছে। আর এই ঝামেলা কাটিয়ে যখন কমলেশ অরুণের পক্ষ নেই, তখন অরুণ এবং কমলেশের সম্পর্কটা আরও গভীর হয়ে যায়। এসবের মধ্য দিয়ে তাদের জীবন ভালোই কাটছিল। তবে এখন অরুণ বড় হওয়ায় তার বিয়ের কথাবার্তা চলছিল। এতে বাড়ির সবাই মিলে অরুণের জন্য মেয়ে দেখা শুরু করে। এরপর সবাই মিলে পূজা নামের একটি মেয়েকে দেখতে যায়। পূজা ইংলিশ নিয়ে অনার্স করেছে, তাই সে সবাইকে একটি ইংরেজি গান শোনায়। তারপর এই বিষয়টি নিয়ে পূজাকে সবাই অনেক পছন্দ করে ফেলে। কিন্তু কমলেশের তেমন একটা পছন্দ হয় না, কারণ এমন ইংলিশ মিডিয়ামে পড়া এবং সেই সাথে তাকে দেখে একেবারে ঘরোয়া মনে হচ্ছিল না। আর এদিকে পূজাকে দেখে অরুণ অনেক পছন্দ করে ফেলে। কমলেশ রাজি না হওয়ায় অরুণ অনেক বলে কয়ে তাকে রাজি করিয়ে নেয়। আর সেই দিনেই অরুণের সঙ্গে পূজার এঙ্গেজমেন্ট হয়ে যায়। এরপর একদিন কমলেশকে দেখা যায় সে তার শাশুড়িকে নিয়ে একটি অটোতে করে কোথাও যাচ্ছিল। তবে রাস্তায় জ্যাম হলে সে অটো থেকে বাইরে নেমে আসে এবং সেখানে এসে দেখতে পায় যে রাস্তায় কিছু একটা বিষয় নিয়ে প্রতিবাদ চলছে। তখন সে ভিড়ের মধ্যে থাকা সোনা নামের একটি মেয়েকে জিজ্ঞেস করে এসব কেন হচ্ছে। তখন মেয়েটি কমলেশকে জানায় যে তারা এলজিবিটিকে অধিকারের জন্য প্রোটেস্ট করছে। সে কমলেশকে আরও বলে তারা নিজেদের কথা মুখ ফুটে বলতে পারে না, তাই বলেই আজ তারা এভাবেই রাস্তায় নেমেছে। এসব কথা শুনে কমলেশ সিসি করে সেখান থেকে ফিরে চলে আসে। তবে সে ফেরার পথে ওইখানে পূজাকেও দেখতে পায়। ওইখানে পূজাকে দেখে কমলেশের চোখ একেবারেই কপালে উঠে যায়। আর এদিকে কমলেশ ওই বিষয়টা শোনার পর তার মাথা একেবারে গরম হয়ে থাকে। আর ওইখানে পূজাকে ওইভাবে দেখে সে ভীষণভাবে ক্ষেপে যায় আর তাকে নিয়ে সোজা বাড়িতে চলে আসে। আর এরপর বাড়িতে গিয়ে সে পূজাকে আলাদা ঘরে নিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো তুমি কি কোনো লেসবিয়ান? আর কমলেশ ওই নামটাও ঠিকমতো উচ্চারণ করতে পারছিল না। আর তখন পূজা বলে ওই মানুষদের অধিকারের জন্য তাদের হয়ে লড়াই করতে চাই। এসব শুনে কমলেশ পূজাকে বলে, এসব কোনো কথা? আমাদের মতো ফ্যামিলির বউদের পেপার পড়া শুরু হয় লাস্ট পেজ থেকে, আর নিউজ পেপারে রান্নাঘরের সব টিপস আর ট্রিক্স দেওয়া থাকে ওই পিছনের পেজে। আর কমলেশের মতে পূজা ওই আন্দোলনে নিজেকে জড়িয়ে অনেক বড় রকমের একটা ভুল করে ফেলেছে। তাই সে পূজাকে বলে এই সব তুমি মায়ের পা ধরে ক্ষমা চাও আর বলো তুমি এমন ভুল আর কখনোই করবে না, আর তুমি এখন থেকে অন্য কোনো আন্দোলনে যেতে পারবে না। তবে তার কথা সে মানতে নারাজ। সে বলে ওঠে আমি যদি কারো ভালোর জন্য আন্দোলন করি তাহলে এটা কি কোনো অপরাধ? তাহলে কিসের জন্য আমি ক্ষমা চাইব? তারপর সে কমলেশকে উদ্দেশ্য করে বলে আপনার মতো মেয়েদের তো বাইরের দুনিয়া সম্পর্কে কোনো ধারণাই নেই। তবে যাদের বাইরের দুনিয়া সম্পর্কে ধারণা আছে তাদের আপনারা সামনের দিকে এগোতে দেন না। এসব শোনার পর কমলেশ রেগে গিয়ে এঙ্গেজমেন্টের রিংটা কমলেশের হাত থেকে খুলে নেয়। এর মানে সে কিছুতেই এমন মেয়েকে তাদের বাড়ির বউ করতে চাইছে না। তবে কমলেশের ফ্যামিলির সবাই এটা জানার পর কমলেশের উপর বেশ রেগে যায়। সবকিছু না জেনে শুনে একটা সম্পর্ককে ভেঙে দিয়ে আসার জন্য কমলেশকে বকতে শুরু করে। আর এদিকে কমলেশের হাজবেন্ড বিনয় বলে ওঠে তুমি এমন পরিস্থিতি কেন তৈরি করেছো, তাই সবটা এখন তোমারই ঠিক করতে হবে। সেই সাথে অরুণ কমলেশকে সবকিছু ঠিক করার জন্য কথা বলতে বলে।
এবং এই বিষয় নিয়ে তাকে তার কাছে ক্ষমা চাইতে বলে। কিন্তু কমলেশ কিছুতেই পূজার কাছে গিয়ে ক্ষমা চাইতে রাজি হচ্ছিল না। তবে কিছুক্ষণ পর তাদের বাড়িতে পূজা চলে আসে, আর সে এসে কমলেশের সঙ্গে আলাদা করে কথা বলে। তখন সে কমলেশকে বলে যে তোমার এমন ব্যবহারের জন্য আমার বাবা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছে, তাও আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তবে এটাই সত্যি যে কারোর অধিকারের জন্য লড়াই করা কোনো খারাপ কাজ নয়। সে আরও বলে আমরা যদি শুধু নিজেদেরটাই দেখি তাহলে অসহায়দের কি হবে। আর এবার কমলেশ পূজার এই কথাগুলো শোনার পর বেশ ইমোশন হয়ে পড়ে। কমলেশ বলে আসলে আমার মাথাটা একটু বেশিই মোটা, আমি কোনো কিছু সহজে বুঝতে পারি না। তবে যেটা আমি একবার বুঝে যাই সেটার জন্য আমি সবকিছুই করতে রাজি আছি। আর এভাবেই দুজনের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায় এবং পূজাকে সেই রিংটা ফিরিয়ে দেয়া হয়। তারপর পরের দৃশ্যে দেখানো হয় অরুণ আর পূজার বিয়ে হচ্ছে। তবে সেদিন পূজা বেশ অসুস্থ ছিল, সে কোনোভাবে ওষুধ খেয়ে বিয়ের পিঁড়িতে বসে। পূজা বেশ কষ্ট করে সব রীতিনীতি পালন করে, আর বিয়ে শেষ হওয়ার পর পালা আসে ফুলসজ্জার। তবে পূজার শরীর খারাপ থাকার কারণে সে অরুণকে বারবার নিজের শরীরের অবস্থা জানানোর চেষ্টা করে। সে অরুণকে বোঝাতে থাকে এবং আজকের মতো একটু গল্প করতে বলে। তবে সে পরের দিন সুস্থ হয়ে যাবে এই বিষয়ে তাকে প্রতিশ্রুতি দেই। আর এদিকে বেচারা অরুণ পাগল হয়ে আছে। অরুণ পূজার কোনো কথাই শুনতে চায় না, আর সেই সময় সে পূজার সঙ্গে জোর করে ইন্টিমেট হতে শুরু করে। আর অরুণের এমন ব্যবহারের জন্য পূজা ভীষণ হতাশ হয়ে যায়। তাই সে অরুণকে জানায় তুমি আজকে যেটা করলে সেটা আমি কখনোই তোমার থেকে আশা করিনি। কারো ইচ্ছার বিরুদ্ধে কিছু করলে তাকে কি বলে তুমি জানো? এ কথা শুনতেই অরুণ ভীষণভাবে রেগে যায় এবং সে আরো বলে বাইরের কেউ তো আর কিছু করেনি, আমি তোমার হাজবেন্ড আর আমার তোমার উপর পূর্ণ অধিকার আছে। আর তাও যদি তুমি মনে করো যে তোমার এই কথা কেউ শুনবে তাহলে বাইরে গিয়ে বলে আসো। এ কথা বলেই অরুণ পূজাকে ঘরের বাইরে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দেয়। কিন্তু পূজা কাউকে এই বিষয়ে কিছু না বলে আবার ঘরে ফিরে আসে। ঘরে ফিরতেই অরুণ বলে কি এখন নিজের ভুল তো বুঝতে পারলে, প্রথমবার বলে এটা ক্ষমা করে দিলাম, আর এমনটা কখনো ভুলেও করতে যেও না। এটা বলেই আবারও অরুণ পূজার উপর হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে। পরের দিন ভোরে সবার আগে উঠে কমলেশ পূজা করতে উঠোনে আসলে দেখতে পাই পূজা একেবারে ছাদের কোণে দাঁড়িয়ে আছে। কমলের সাথে সাথে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। পূজা তাকে জানায় যে সে বাড়ি যেতে চায়, তবে এখনো বাড়ির বড়রা কেউ ঘুম থেকে ওঠেনি। এজন্য কমলেশ পূজাকে কখনোই যেতে দিতে চাইছিল না। বিয়ের পরের দিন নিয়ম হচ্ছে মেয়েদের রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে। তারপর কমলেশ পূজাকে দিয়ে রান্না করায়, কিন্তু এখনো কমলেশের বাড়ির কেউ ঘুম থেকে উঠে নাই। এটা দেখে এবার কমলেশ নিজেই পূজাকে নিয়ে বেরিয়ে পড়ে তার বাবার বাড়ি দিয়ে আসার জন্য। বাড়িতে গিয়েই পূজা আলাদা করে ওর মায়ের সঙ্গে কথা বলে এবং জানায় আগের দিন রাতে অরুণের সঙ্গে তার ব্যবহার কেমন হয়েছিল। তবে পূজার মা বলে অরুণ তো তোমার স্বামী, ওর তো এসবের অধিকার আছে, এর জন্য তুমি এত সকালে বাপের বাড়ি ফিরে এসেছো। পূজা ওর মাকে অনেকভাবে বোঝাতে থাকে, তবে ওর মা বলে ওঠে আমরা তো তোমাকে শ্বশুর বাড়িতে পাঠিয়েছি, এই বাড়িতে আনার কোনো প্রশ্নই ওঠে না। এছাড়া তোমার শ্বশুরের জন্য তো তোমার ভাইয়ের চাকরিটা হয়ে যেতে পারে, তাই বেশি ঝামেলা না করে সোজা শ্বশুর বাড়ি ফিরে যাও। মায়ের মুখ থেকে এসব কথা শুনে পূজা হতাশ হয়ে যায়, আর কিছুই না বলে সেখান থেকে কমলেশকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে পূজা ওয়াশরুম ব্যবহার করার কথা বলে সে স্কুটি থেকে নেমে আর সেখান থেকে পালিয়ে চলে যায়। এরপর কমলেশ অনেক খুঁজেও যখন পূজাকে না পায় তখন সে বাড়ি ফিরে আসে। বাড়ির সবাই এই ব্যাপারটা জানলে ভীষণ অবাক হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না যে কাল বিয়ে হওয়া মেয়েটা আজকে কেন শ্বশুর বাড়ি থেকে পালিয়ে গেল। কেউ কিছুই বুঝতে পারছিল না। এরপর সবাই মিলে পূজাকে খুঁজতে শুরু করে, আর কমলেশও বেরিয়ে পড়ে পূজাকে খুঁজতে। একটা সময় কমলেশের মাথায় আসে পূজার বন্ধু সোনার কথা। সে ভেবে নেই যে সোনা এই বিষয়ে কিছু হলেও জানতে পারে, তাই তারপর সে সোনাকে কল দেই। তারপর কমলেশ সোজা তার সঙ্গে কথা বলার জন্য চলে আসে। তবে সোনা জানায় পূজা তাকে এই ব্যাপারে কিছুই জানায়নি, সে যে কোথায় আছে এই বিষয় সম্পর্কে সে কিছুই জানে না। এদিকে সোনারা কয়েকজন মিলে একটি এনজিও সংস্থা চালায়, যেখানে নির্যাতিত মেয়েদের বাঁচানোর জন্যই তারা কাজ করে। উদাহরণ দেওয়ার জন্য সোনা আরও জানায় কালকেই তো একটা মেয়ে সুইসাইড করার জন্য রেল স্টেশনে গিয়েছিল, কিন্তু মরে গিয়ে সে বাঁচতে পারেনি, কয়েকটা জানোয়ার মিলে তাকে ছিঁড়ে খেয়েছে। এ কথা শোনার পরে কমলেশ বলে ওঠে সেজন্যই তো আমি সবাইকে বলি মেয়েদের এত বাইরে বের হওয়া ঠিক নয়।
যেখানে সেখানে আন্দোলন করা একেবারেই ভালো নয়। সোনা প্রতি উত্তরে কমলেশকে বলে, যেসব মেয়েরা এখন ঘরেও আনসেফ তারা। এ কথা শোনার পর কমলেশ চুপ হয়ে যায়, আর সে কোনো জবাব দিতেই পারে না। এর মধ্যেই সোনার কাছে আরো একটা কল আসে। সোনা জানতে পেরে যায় যে পূজা এখন কোথায় আছে। তারপর কমলেশ সোনার সঙ্গে সেখানে চলে আসে। পূজা একটি বেহাল দশায় একটি স্থানে বসেছিল। এটা দেখে সোনা বুঝে গিয়েছিল যে পূজার সঙ্গে হয়তোবা খারাপ কিছু হয়েছে, তবে পূজা সোনাকে কিছুই বলছিল না। এটা দেখে সোনা জানায়, তুই যদি আমাকে বলতে না পারিস তাহলে তোর ভাবিকে বলতে পারিস, তাহলে একটু হলেও তোর মনটা হালকা হবে। এ কথা বলে সোনা সেখান থেকে চলে যায়। সোনা যেতেই সেখানে কমলেশ চলে আসে। আর পূজা এবার কমলেশকে আগের দিনের রাতে অরুণ তার সঙ্গে যা যা করেছিল সবটা জানাই। তবে এ কথা শুনে কমলেশ পূজাকে একটি চড় মেরে বসে, আর সে বলে, স্বামী তো এসব করতেই পারে, এছাড়া আমার অরুণ কখনোই কোনো খারাপ কাজ করতেই পারে না। এতে পূজা রেগে গিয়ে কমলেশকে বলে, তোমার মতো বোকা মানুষ আমি কখনোই আজ পর্যন্ত দেখিনি। তারপর পূজা বাধ্য হয়ে কমলেশের সাথে ফিরে আসে। তবে কমলেশ তার স্বামী বিনয়কে জিজ্ঞাসা করে, কিছু বছর আগে অরুণের সাথে কিছু ছেলেদের ঝগড়া বেঁধেছিল, সেটার কারণ কি ছিল বলো তো? তবে বিনয় তখন বলে যে কলেজের ছেলেদের মধ্যে এমন ঝামেলা তো প্রায় সবসময় বেঁধে থাকে, কিন্তু অনেক বছর হয়ে গেছে তাই তার মনে নেই আসল ঘটনা কি ছিল। তবে কমলেশ জানায়, সে তো অরুণকে কোলে পিঠে করে মানুষ করেছিল, তাই যদি অরুণ কোনো ভুল কাজ করে থাকে তাহলে তার দায়ভার ওই কমলেশকেই নিতে হবে। তাই সে বিনয়কে জিজ্ঞাসা করে, আমাদের অরুণ কি কোনো খারাপ কাজ করতে পারে? তখন বিনয় বলে, তোমার দেওয়া শিক্ষার উপর ভরসা করো। একদিন বিকেলবেলা কমলেশ ছাদের উপর বসে কাজ করছিল। তার পাশ থেকে তার মেয়ে পিঙ্কি স্পিং করছিল। হঠাৎ করে এসে কমলেশকে জিজ্ঞাসা করে, আচ্ছা মা, এআই কি? তখন কমলেশ তার কোনো উত্তর দিতে পারে না। তবে তখনই পাশের বাড়ির একজন আন্টি বলে ওঠে, যখন কম্পিউটার নিজের মাথা দিয়ে কাজ করে তখন তাকে এআই বলে। এটা শুনে কমলেশ জিজ্ঞাসা করে, তুমি এটা কিভাবে জানলে? উত্তরে সে আন্টি জানায়, কেন? আগের দিনের খবরের কাগজে ফন্টের পেজে তো লেখা ছিল। এটা শুনে কমলেশ বুঝতে পারে সে কি ভুল করে আসছিল। সে তো শুধুমাত্র লাস্ট পেজটাই পড়তো, আর এবার থেকে সে ও খবরের কাগজের ফ্রন্ট পেজ থেকে পড়া শুরু করে। তবে হঠাৎ করেই কমলেশের মাথায় আসে পূজার বলা ওই কনসেন্ট নামক শব্দটা, আর একবার কমলেশ ওই শব্দের মানে জানতে সোনার কাছে চলে আসে। সোনা জানায় এই কথাটার মানে হলো সহমত পোষণ করা। সে কমলেশকে জানায়, যখন দুইজন ইন্টিমেন্ট হতে শুরু করে বা স্বামী স্ত্রী একসাথে ইন্টিমেন্ট হতে শুরু করে তখন তাদের দুইজনের সহমত আছে কিনা সেটা জানা ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু যদি কেউ ইচ্ছের বিরুদ্ধে কিছু করে তাহলে সেটা হলো এক ধরনের অপরাধ। তবে ইন্ডিয়াতে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে এমন জোরাজোরির করার ক্ষেত্রে কোনো আইন পর্যন্ত করা হয়নি। এভাবে করে এই পর্বটা শেষ হয়ে যায়। আর এদিকে অরুণের সঙ্গে হানিমুনের কথা শুনেই পূজা ঘাবড়ে যায়, তাও সে জোর করে সেখানে যায়। তবে সেখানে গিয়েও অরুণ সেই একই কাজ করে, সে কোনো কথাই বলতো না, শুধু নিজের কাজ হাসিল করেই ছেড়ে দিত। পূজা অরুণকে এসে বলে, আমরা কি আগের মতো সব ভুল বুঝে আবারও সবটা নতুন করে শুরু করতে পারি? আমি আগের সবকিছুই ভুলে যাব। তবে অরুণ তার কথার কোনো পাত্তাই দেয় না, উল্টো তাকে জোর করে বিছানায় টেনে আনে আর তার সঙ্গে জোর করে ইন্টিমেন্ট হতে শুরু করে। এসবের জন্য পূজা আবার ভীষণ ভাবে ভেঙে পড়ে। আর এদিকে পূজার সেই কথা শোনার পর কমলেশ রোজ নিউজ পেপারের ফ্রন্ট পেজ পড়তে শুরু করে। তার সাথে সাথে সে সোনার ওই এনজিওতে গিয়ে জয়েন হয়, আর সেখানে হওয়া ক্লাসগুলোতে সে অ্যাটেন্ড করে। আর এদিকে হানিমুনের শেষ রাতে অরুণ আর পূজাকে দেখা যায়, দুজনে শপিং করে হোটেল রুমে ফিরে আসে। তবে পূজা আগেই ওয়াশরুমে ঢুকে পড়ে, আর সে কিছুতেই সেখান থেকে বেরোতে পারছিল না। এটা দেখে আবারও অরুণ বারবার দরজা ধাক্কা দিতে শুরু করে। তবে পূজা জানায় তার পিরিয়ড হয়েছে, তাই সে এখন কিছুদিন ইন্টিমেন্ট হতে পারবে না। প্রথমে অরুণ বিশ্বাস করলেও পরে বলে, তুমি এখন বের হচ্ছ না কেন? বেরিয়ে আমাকে দেখাও যে সত্যি তোমার পিরিয়ড হয়েছে কিনা, না তুমি মিথ্যা কথা বলছো। এ কথা শোনার পর পূজা খুব ভীষণভাবে ঘাবড়ে যায়। পরের দৃশ্য দেখানো যায় যে পূজাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। তবে এদিকে কমলেশও এই কথা শোনার পর দ্রুত মেয়েকে স্কুলে নিয়ে গিয়ে সোজা হাসপাতালে চলে আসে। ভিতরে আসতেই পিঙ্কি ভয় পেয়ে যায়, আর সে জিজ্ঞাসা করে, এত রক্ত কোথা থেকে বের হচ্ছে চাচি? বন্ধুরা, তোমাদের একটা সাবস্ক্রাইবের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই। একটা সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বন্ধুরা, তোমাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যদি আমাদের ভিডিওটি ভালো না লাগে তাহলে দেখতে থাকো, দেখতে দেখতে আস্তে আস্তে তোমাদের ভালো লাগা শুরু হবে। তোমাদের
লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। পিঙ্কি তার মাকেও এই ব্যাপারটা জিজ্ঞাসা করে, কিন্তু তার মা এই ব্যাপারে কিছুই বলতে পারছিল না। এরপর ডাক্তার কমলেশকে দেখে জানায় যে পূজা তার ভেজাইনাতে ব্লেড দিয়ে 2টা ক্ষত করেছে। যদিও এতে কোনো সিরিয়াস ইনজুরি হয়নি, তবে বেশ রক্তক্ষরণ হয়েছে। এসব জানার পরেও কমলেশ তার বাড়ির কাউকেই কিছু বলেনি, সবাইকে ফিরে যেতে বলে। এরপর যখন সে পূজার সঙ্গে দেখা করতে যায় তখন পূজা বলে, আমি আর সহ করতে পারছি না। ওকে পিরিয়ডের বাহানা দিলেও ও শুনতে চাইছিল না। পিরিয়ড হয়েছে কিনা সে দেখতে চাইছিল, আর এতে আমি বাধ্য হয়ে ওই জায়গাটা কেটেছি। তাহলে এবার কি তোমার বিশ্বাস হচ্ছে না যে আমি কোন অবস্থায় আছি? তুমি কখনো ওই জায়গায় ব্লেড লাগিয়ে দেখো তো কতটা কষ্ট হয়। এখনো কি আমাকে ভুল বুঝবে? পূজার এমন প্রশ্ন এবার কমলেশ চুপ হয়ে যায়। সে বলে, আমি তোমাকে কখনোই ভুল বুঝিনি। আমি বুঝতে পারছি তোমার কষ্ট কোথায়। আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমি কোনো কথা সহজে বুঝি না, আর যেটা বুঝি সেটা জীবন দিয়ে লড়ি। পরদিন যখন অরুণ পূজাকে দেখতে আসে তখন রিসিপশনের ওই মহিলা তাকে জানায় যে পূজাকে রিলিজ দেওয়া হয়েছে, তাকে তার ভাবি সাথে করে নিয়ে গেছে। এ কথা শুনে অরুণ বেশ কিছুটা অবাক হয়ে যায়, কারণ সে এই বিষয়ে কিছু জানতো না। এরপর অরুণ ডাক্তারের সঙ্গে গিয়ে দেখা করে। ডাক্তার অরুণকে দেখে রেগে যায়। এদিকে নির্লজ্জ সেই অরুণ ডাক্তারকে জিজ্ঞাসা করে যে সে পূজার সঙ্গে ইন্টিমেট হতে পারবে। এই কথা শুনে তো ডাক্তার ভীষণভাবে ক্ষেপে যায় এবং বলে ওঠে, কোন সাহসে তুমি আমার কেবিনে ঢুকেছো? কখনো তুমি ভেবে দেখেছো তুমি কতটা ভয়ানক যে তোমার ভয়ে একটা মেয়ে ওই জায়গায় ক্ষত করেছে? আসলে অরুণ জানতোই না যে পূজার পিরিয়ড হয়নি, বরং সে নিজেই ক্ষত করেছিল। ডাক্তার আরো বলে, এসব তোমার ভাবি জানতে পেরে তার আত্মা পর্যন্ত কেঁপে উঠেছে। তাহলে ভেবে দেখো তুমি কতটা ভয়ানক নরপিচেস, আর কখনোই নিজের এই জঘন্য মুখটা আমাকে দেখাতে আসবে না। এই কথা বলে সে সিকিউরিটি গার্ডকে ডেকে অরুণকে বের করে দেয়। এদিকে অরুণ যখন জানতে পেরে যায় যে পূজার পিরিয়ড হয়নি এবং সে নিজে ওইখানে কেটে ক্ষত করেছে এবং তাকে ধোঁকা দিয়েছে, তখন অরুণের মাথায় আগুন উঠে যায়। সে রেগে বাড়িতে ফিরে আসে। তবে বাড়ি ফিরে দেখতে পেল যে সেখানে নতুন বউ পূজার মুখ দেখার জন্য কোনো নিয়ম পালন করা হচ্ছে, আর এই নিয়মে কোনো পুরুষই সেখানে ঢোকা নিষেধ। কিন্তু অরুণ জোর করে সেখানে ঢোকার চেষ্টা করেছিল। অন্যদিকে পূজা কমলেশকে বলে, তুমি কেন আবারও আমাকে এই নরকের কাছে নিয়ে এসেছো? এ কথাই কমলেশ বলে, আমি তো অরুণকে ছোট থেকেই চিনি, তাই আমার বিশ্বাস অরুণের বাবা ওকে বুঝালে এই ব্যাপারটা সে খুব ভালোভাবেই বুঝবে। কমলেশ আরও জানায় যে সে যখন প্রেগনেন্ট ছিল সে মনে মনে একটি ছেলে সন্তানের আশা করত, আর তার জন্য সে অনেক নিয়ম এনেছিল, তবে তার একটা মেয়ে সন্তান হয়েছিল। সেই সাথে ডাক্তার এটাও বলেছিল যে সে আর কোনোদিন মা হতে পারবে না, আর সেই থেকে সে অরুণকে নিজের ছেলের মতো কোলেপিঠে করে মানুষ করেছে। সেজন্য সে সবসময় অরুণের সব অন্যায় আবদার পূরণ করেছে, কখনোই এসবের জন্য তাকে কখনোই শাসন করেনি। আর আমি মনে করি তোমার আজকের এই পরিণতির জন্য কিছুটা আমি নিজেই দায়ী। আর এদিকে অরুণ সেই অনুষ্ঠানে ঢুকে পড়ে, তবে সেখানে অরুণের সামনে কমলেশ চলে আসে এবং অরুণকে বলে, আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি আর সব সময় তোমাকে আশীর্বাদ করেছি, আজও আমি তোমাকে আশীর্বাদ করব, তবে কাল থেকে তোমার সাথে দেখা হবে লড়াইয়ের ময়দানে। পরদিন সকাল হতেই কমিউনিস্ট বাড়ির সবাইকে জড়ো করে এবং পরিবারের সবাইকে অরুণের এমন কার্যকলাপের কথা জানায়, তবে এতে তারা তেমন একটা গুরুত্ব দেয় না। শুধু অরুণের বাবা অরুণকে পূজার কাছে ক্ষমা চেয়ে নিতে বলে। তবে পরে কমলেশ একা আলাদাভাবে নিজের শ্বশুরের সঙ্গে কথা বলে এবং জানায় অরুণ যেটা করছে সেটা একেবারে ঠিক করেনি, ওকে জেলে যাওয়া উচিত। তবে শ্বশুর বলে ওঠে, কি বলছো তুমি? আমার ছেলের এমন একটা ছোট্ট অপরাধের জন্য আমি ওকে জেলে পাঠিয়ে দেব? তোমার কি মাথায় কোনো সমস্যা হয়েছে? এই কথা শোনার পর কমলেশ বলে যে তাহলে সেই কাজটা তাকে নিজেই করতে হবে। তারপর কমলেশের শ্বশুর বলে যে আমার সাথে যদি তুমি বিরোধিতা করো তাহলে তোমাকে আগে এই বাড়ি ছাড়তে হবে। তবে কমলেশ তখনও নিজের কথায় অটল আছে। এটা দেখে তার শ্বশুর একটা অটো ডেকে কমলেশ এবং পূজাকে বাড়ি থেকে বের করে দেয়। বিনয় তাদেরকে আটকাতে গেলে তার শ্বশুর বলে, কমলেশ আবারও ঠিকই ফিরে আসবে, তাই চিন্তা করার কোনো কিছুই নেই। ও একটু পরেই আমাদের কাছে এসে পা ধরে ক্ষমা চাইবে। আর ঠিক তাই হলো, কমলেশ ফিরে আসে এবং নিজের স্বামীর কাছে ক্ষমা চাই। সে বলে, আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গাই নেই। তার প্রতি উত্তরে বিনয় বলে, তুমি তো ভুল কিছু করছো না, তুমি তো সত্যের পথে হাঁটছো, তাই তোমাকে আরো শক্ত হতে হবে। তাই তুমি যদি আবারও এই বাড়িতে ফিরে আসো তাহলে যারা অন্যায় করছে তারা কখনোই আর সেই অন্যায় করা থেকে থামবে না। কমলেশ তার স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে সে আবার পূজাকে নিয়ে পূজার দাদা বাড়ি চলে যায়। দেখা যায় যে তার দাদু একজন পেশায় উকিল ছিল।
তার দাদুকে পূজার ব্যাপারে জানালে সে জানায় যে এই বিষয় সরাসরি তারা আইনি কোনো সাহায্য পাবে না, তবে শাস্তি দিতে হলে শুধু একটা উপায়ই আছে, আর সেটা হলো পণ নেওয়ার অপরাধ। আর এই অপরাধেই আসামির বিল পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এতে পূজাও রাজি হয়ে যায়, তবে কমলেশ এতে রাজি হয় না। সে জানায় যে অন্যায় অরুণ করেছে, সেটার জন্য অরুণের পরিবার কেন শাস্তি পাবে, কিন্তু পূজা তার সঙ্গে একমত হয় না, কারণ তাকেই অনেকগুলো রাত অত্যাচার সহ্য করতে হয়েছিল। এরপর যখনই অরুণের নামে কেস করা হয় তখন তাদের বাড়িতে পুলিশ চলে আসে, কিন্তু অরুণের বাবা আগে থেকেই সব সেট করে রেখেছিল, কিন্তু অরুণকে আর পুলিশ অ্যারেস্ট করতে পেরেছিল না। আসলে কমলেশ আগেই নিজের শ্বশুরকে এই ব্যাপারে জানিয়ে দিয়েছিল। পূজা কমলেশের এই কাণ্ডের কথা জানতে পেরে সোজা তার কাছে আসে এবং এসব করার কারণ জিজ্ঞাসা করে। তখন কমলেশ পরিষ্কার জানিয়ে দেয় যে সে এমন কোনো কাজের জন্য তার শ্বশুরবাড়ির লোকদের শাস্তি দেবে না যেটা তারা কখনোই করেনি। এছাড়া ভুলটা তো অরুণ করেছে, তাই শাস্তিটা অরুণকেই দেবে এবং অরুণকেই সেই শাস্তি পেতে হবে। আর এদিকে তাদের শ্বশুরকে দেখা যায় যে নিজের দুই ছেলেকে সাথে নিয়ে পূজার বাড়িতে আসে, তবে সে নিজের ছেলেদেরকে বাইরে দাঁড় করিয়ে নিজে নিজে ভেতরে যায় এবং সে আরও জানায় কোনোভাবে যদি আমার ছেলের সঙ্গে পূজার ডিভোর্স হয়ে যায় তাহলে সে তো এখানে এসে উঠবে। তুমি কি সেটা চাও? এটা শোনার পর পূজার বাবা বলে ওঠে, আমি তো মেয়েকে আগেই আপনার কাছে তুলে দিয়েছি, তাই এখন আপনারা যা করবেন করতে পারেন, আমাদের কোনো দায় নেই। আর এদিকে কমলেশের বাবা গ্লাসের মধ্যে কিছু ওষুধ গুলিয়ে পূজার বাবাকে খেতে দেয়, আর সেটা খেতেই পূজার বাবা হার্ট অ্যাটাক করে। এর মধ্যেই পূজার বাবার হার্ট অ্যাটাক হয়েছে এই বিষয়ে তারা খবর পেয়ে যায়। সবাই তাকে নিয়ে হাসপাতালে আসে, পূজাও সেখানে বাবাকে দেখতে আসে। তারপর পূজার বাবা পূজাকে বলে, আজকে তোমার জন্য আমার এই দশা হয়েছে, আমি শুধু এটাই চাই যে তুমি নিজের শ্বশুর বাড়ি ফিরে যাও। এদিকে অরুণের মুখ দেখে তার হিংস্রতা আবারও প্রতিফলিত হচ্ছে, সে আবারও বিছানায় পাওয়ার স্বপ্ন দেখছে। তবে পূজার এখন আর কিছুই করার নেই, তাই এসে বাধ্য হয়ে সে শ্বশুর বাড়ি ফিরে আসে। আর এবার পূজার শাশুড়ি নিজের বৌমাকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। সেই সাথে সে বাড়ির সবাইকে নিয়ে একটা পুজোর আয়োজন করে। এরপর অরুণ যখন মিষ্টি দিতে পূজা এবং কমলেশের কাছে আসে তখন কমলেশ অরুণের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে। এটা দেখে অরুণ বলে, আমার আর পূজার মধ্যে সব ভুল বোঝাবুঝি শেষ, আমরা সবকিছু আবারও নতুন করে শুরু করব। তবে কমলেশ বলে, আমার কাছে আসিস না, দূরে সরে দাঁড়া। এরপর সে পূজাকে নিয়ে একটা ঘরে ঢুকে পড়ে। তবে ঘরে ঢোকার সময় তার দাদি বলে ওঠে, 3 দিন হতে না হতেই আবার ফিরে এসেছিস। এই কথা শুনে দুইজন ভীষণ অবাক হয়ে যায়। কমলেশও অবাক হয়ে যায়, কারণ এতদিন তারা কেউই তার দাদিকে কথা বলতে দেখেনি। সে আরও বলে যে মেয়েরা এইভাবে চুপ থাকে বলেই এই সমাজ মেয়েদেরকে নিচে নামিয়ে দেয়। তখন কমলেশ বলে, তাহলে আমি পূজার জন্য কি করব? তার দাদি বলে ওঠে, তোমরা যখন মুখ খুলেছ তখন সমাজের সামনে ওদের আসল মুখটা টেনে খুলে দাও, কারণ মেয়েরা সবটা মেনে নেই বলেই সব দায় তাদের উপর এসে পড়ে। আর কোনোভাবে তোমরা যদি সেটা বদলাতে পারো তখনই সবাই তোমার পাশে এসে দাঁড়াবে। তাছাড়া একজন মেয়ে হয়ে একজন মেয়ের পাশে দাঁড়াবে না তো কে দাঁড়াবে? এসব শুনে পূজা এবং কমলেশ আরো বেশি সাহস হয়ে পড়ে এবং তার আশীর্বাদ নিয়ে ঘরে চলে যায়। পরদিন তাদের বাড়িতে সেই পূজা শুরু হওয়ার আগে বিনয় কমলেশকে আলাদা করে ঘরে ডেকে নেয়, পাশে দাঁড় করায় আর বলে, আমি বুঝতে পারছি তোমার অসুবিধা হচ্ছে অরুণের সঙ্গে একসাথে থাকতে, তাই আমি তোমাদের জন্য একটা ফ্ল্যাট রেডি করেছি। তুমি চাইলে আমরা সবাই সেখানে গিয়ে থাকবো এবং পূজা আমাদের সঙ্গেই থাকবে। এই কথা শুনে কমলেশ বলে, কি করে আমি পরিবারের এমন সময় সবাইকে ফেলে যাব? তাও সে এখান থেকে যেতে রাজি হয় না। আর কিছুক্ষণ পরেই সেখানে প্রবচন শুরু হয়ে যায়। তখন কমলেশ আর পূজা সবার সামনে গিয়ে বসে। সে বলে, এখনকার যুগে সব মেয়েদের একটাই সমস্যা, আর সেটা হলো এখন তাদের নিজেদের শরীরের উপর নিজেদের কোনো অধিকার নেই। প্রতিটি মেয়ে জীবনে শুধু জন্ম হয়, বড় হয়, বিয়ে হয় এবং তাদের স্বামীরা তাদের ভোগ করে, আর তাদের শরীরের উপর আর তাদের কোনো অধিকার থাকে না। এসব করতে করতে তাদের জীবনটা পুরোপুরি শেষ হয়ে যায়। এরপর পূজা বলতে শুরু করে, সে বলে, আমার স্বামী প্রতি রাতে আমার সঙ্গে জোর করে আমাকে আদর করে। কথা শুনতেই সবাই তো অবাক হয়ে যায়। এর মধ্যে অরুণের বাবা সবাইকে বলে, কি শুনছো তোমরা? একটা বাড়ির বউয়ের এসব ফালতু কেচ্ছা? তখন কমলেশের শাওড়ি কমলেশের পাশে এসে দাঁড়ায়। এদিকে সেখানে থাকা সবাই সিসি করে যেতে লাগলো এবং কমলেশ চিৎকার করে উঠল। সে চিৎকার করে বলল, এখান থেকে তারাই যাবে যাদের সঙ্গে কখনো কোনো অন্যায় অত্যাচার হয়নি, যেসব মেয়েদের বাস, ট্রেন, স্কুল
স্কুল কলেজ নিজেদের ইচ্ছার বিরুদ্ধে কেউ তাদের শরীরে হাত দেয়নি, বাকিরা সবাই এখান থেকে চলে যাবে। তবে এসব কথা শোনার পর দেখা যায় সব মহিলারা সেখানে দাঁড়িয়ে পড়ে, কারণ পৃথিবীতে এমন কোনো মেয়েই নেই যাদের সঙ্গে এমনটা হয়নি, কারণ কেউ না কেউ মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে তাদের শরীরে হাত দেয়। আর এই কারণে সব মহিলারা সবাই তাদের পাশে এসে দাঁড়ায়। এদিকে অরুণ তার বাবার কথাই পূজাকে মারতে এগিয়ে চলে আসে, তার সাথে সাথে কমলেশ অরুণের হাতটা ধরে ফেলে। সে বলে, ভুলেও এমনটা করতে যেও না, মনে রেখো আমি কিন্তু তোমাকে আদর করে বড় করেছি, আর এখন তোমার বাবা ছাড়া কেউ তোমার সঙ্গে নাই। তুমি ভেবে দেখো, অবশ্যই তো কিছু ভুল করছো, যার জন্য এখন সবাই তোমার বিরুদ্ধে চলে গেছে। আর একটা কথা মনে রেখো, আজকের পর তুমি আমাদের মৃত্যুতে আমাদের মুখে জল দেওয়ার কথাও ভাববে না। একথা শোনার পর অরুণ সবার কাছে ক্ষমা চাইতে শুরু করে। তবে কমলেশ বলে, আমার কাছে ক্ষমা না চেয়ে পূজার কাছে ক্ষমা চাও। যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। তুমি এই কদিন ধরে আমার সঙ্গে যে অন্যায়গুলো করেছো সেগুলো কিছুতেই আমি ভুলতে পারবো না। তাছাড়া আজকে ইন্ডিয়াতে এই অপরাধের জন্য কোনো আইন না আসলেও একদিন তো অবশ্যই আসবে, আর সেদিন পর্যন্ত আমি ওয়েট করব তোমাকে শাস্তি দেওয়ার জন্য। আর সেখানে থাকা সবাই পূজার সিদ্ধান্তে সহমত জানায়। আর এরই সঙ্গে সঙ্গে এই সিরিজটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আপনারা কি এই ধরনের ইন্ডিয়ান গল্প পছন্দ করেন তাও জানাতে পারেন। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।